ইডু হেল্পারে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি ঘাসফড়িংয়ের নতুন দুটি জিনিস নিয়ে কথা বলবো। প্রথমটি হচ্ছে ঘাসফড়িংয়ের দর্শন একক ওমাটিডিয়ামের গঠন, আর দ্বিতীয়ত যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দর্শন প্রক্রিয়া। সেটাকে বলা হয় সুপারপজিশন এবং অ্যাপোজিশন। চলো আমরা ক্লাস শুরু করি। আমরা দেখতে পাচ্ছি একটি ওমাটিডিয়ামের চিত্র। ঘাসফড়িংয়ের প্রতিটা পুঞ্জাক্ষী এইরকম 1500 থেকে 2000টি ওমাটিডিয়াম দিয়ে তৈরি। তার মানে পুঞ্জাক্ষী একটা জটিল চোখ, যেগুলো অনেকগুলো সরল চোখের সমষ্টিতে তৈরি। এইরকম 1500 থেকে 2000টি ওমাটিডিয়াম মিলে একটি পুঞ্জাক্ষী গঠিত হয়। এবং বলে রাখা জরুরি যে এই প্রতিটা ওমাটিডিয়াম একটি লক্ষ্যবস্তুর আলাদা আলাদা প্রতিবিম্ব তৈরি করে। আলাদা আলাদা অংশের এই প্রতিবিম্বগুলো একত্রিত হয়ে পুরো লক্ষ্যবস্তুটিকে দেখতে পাই ঘাসফড়িং। তো আমরা এখন এরকম একটি ওমাটিডিয়ামের লম্বচ্ছেদ করলে যে যে গঠনগুলো দেখা যায় তার বর্ণনা নিয়ে আলোচনা করব। প্রয়োগের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং চিত্রসহ ওমাটিডিয়ামের গঠন পরীক্ষায় আসার মতো একটি গুরুত্বপূর্ণ টপিকস। এই জন্য ছাত্রদেরকে আমি অনুরোধ করব যে এই টপিকসটা যখন পড়বে তখন অবশ্যই চিত্রটা অঙ্কন করবে। চিহ্নিত চিত্রের লেবেলিংটা যদি তুমি ভালো মতো শিখতে পারো, প্রতিটা লেবেলিংয়ের পয়েন্টটাকে 1-2 লাইনে ব্যাখ্যা করলেই আসলে 3 মার্কসের জন্য অ্যান্সার করা হয়ে যায়। সাথে জ্ঞান অনুধাবন, এই পয়েন্টগুলো খুব সহজেই তুমি অন্তর্ভুক্ত করতে পারবা। তাহলে আমরা একটু চিত্রটা নিয়ে যদি কথা বলি, আমরা এই চিত্রতে কি কি দেখছি সেটা যদি একটু দেখাই এবং বাকি জিনিসটা একটু বর্ণনা করি, তাহলেই আমাদের হয়ে যাবে। বাকিটা তোমরা বাসায় পড়বা। বাসায় পড়ে দেখে যদি কোনো জায়গায় সমস্যা মনে হয় তাহলে আমাকে বললে আমি আবার সেটা নিয়ে ডিটেল আলোচনা করব। আচ্ছা, পাখির গঠনে বাইরে থেকে দেখলেও এই অংশটা দেখা যায়, যেটার নাম হচ্ছে কর্নিয়া। এই কর্নিয়াটা একটা স্বচ্ছ পর্দা, যেটা আলোকে ভিতরে ঢুকতে অনুমতি দেয়। এই স্বচ্ছ পর্দাটা তৈরি হয় যে কোষ থেকে, সেই কোষটার নাম হচ্ছে কর্নিয়াজেন কোষ। অর্থাৎ কর্নিয়াজেন কোষ থেকে নিঃসৃত তরল পদার্থ জমা হয়েই এই কর্নিয়াটা গঠিত হয়। এই কর্নিয়াজেন কোষ চাপা আকৃতির কোষ এবং এর নিচে থাকে ক্রিস্টালাইন কোন কোষ। এই ক্রিস্টালাইন কোন কোষ 4টা থাকে। 4টা ক্রিস্টালাইন কোন কোষের কেন্দ্রীয় অংশটাকে বলা হয় ক্রিস্টালাইন কোন। তাহলে এই ক্রিস্টালাইন কোন কোষ দিয়েই এই ক্রিস্টালাইন কোন তৈরি হয়। আর এই ক্রিস্টালাইন কোনটা তুমি বলতে পারো অনেকটা লেন্সের মতো কাজ করে। অর্থাৎ এর ভিতর দিয়ে যখন আলোটা যায় তখন সেই আলোটাকে নিচে র্যাবডমে পতিত হতে সহায়তা করে। আর উপরে যতটুকু অংশের বর্ণনা দিলাম, এই অংশটুকুকে আবৃত করে রাখে একটা কালো আবরণ, যেটাকে আইরিশ রঞ্জক আবরণ বলা হয়। এই আইরিশ রঞ্জক আবরণ, যেমন ক্যামেরার গঠন যদি তোমরা যখন পড়েছো ছোট ক্লাসে 7-8-এ, তখন দেখেছো একটা কালো পর্দা দ্বারা মোড়ানো থাকে। এর উদ্দেশ্য হচ্ছে কি, যাতে আলো প্রতিফলিত না হতে পারে। ঠিক এইরকমই এই ওমাটিডিয়ামের কর্নিয়া হয়ে যে আলোক রশ্মি গমন করছে চোখের মধ্যে, ওমাটিডিয়ামের মধ্যে, সেটা যাতে প্রতিফলিত হয়ে বের না হতে পারে, এই জন্য বাইরে একটি কালো আবরণ থাকে, যেটাকে আইরিশ রঞ্জক আবরণ বলা হয়। নিচের দিকে দেখলে আমরা দেখব সবথেকে ইম্পর্টেন্ট যে অংশটা ভিতরের দিকে থাকে, যেটা আলোক তথ্যকে স্নায়ুতন্ত্রে পাঠায়, সেই অংশটার নাম হচ্ছে র্যাবডম। এই র্যাবডমটা তৈরি হয় এই রেটিনুলার কোষের নিঃসরণের ফলে। অর্থাৎ রেটিনুলার কোষের নিঃসরণের ফলে এই আলোক সংবেদী র্যাবডম তৈরি হয়। সেটা এই ক্রিস্টালাইন কোন হয়ে যে আলোকরশ্মি আসে, এই আলোকরশ্মি তথ্যটাকে স্নায়ুতন্ত্রে পাঠায়। এখানে এই রেটিনুলার কোষ এর সংখ্যা হচ্ছে 7 থেকে 8টা থাকে। এই 7-8টা কোষ দিয়ে এই পুরো র্যাবডমটাকে মোড়ানো থাকে।
এবং এটারও বাইরের দিকে একটি রঞ্জক আবরণ দ্বারা আবৃত থাকে। এই রঞ্জক আবরণটাকে আমরা বলি রেটিনাল রঞ্জক আবরণী। উদ্দেশ্য একই, অর্থাৎ আলোক রশ্মি যাতে র্যাবডম হয়ে স্নায়ুতন্ত্রে পৌঁছায়, এটা যাতে আবার এই রেটিনুলার কোষ হয়ে বাইরে প্রতিসরিত হতে না পারে বা বাইরে বের হতে না পারে, এই জন্য এই আবরণটার দ্বারা মোড়ানো থাকে। আর পুরো ওমাটিডিয়ামের গঠনটা যে পর্দার উপরে দাঁড়ায় থাকে সেই পর্দাটাকে আমরা বলি হচ্ছে ভিত্তি পর্দা, এবং এই ভিত্তি পর্দাটার উপর বেস করেই এই গঠনটা থাকে। এবং এই যে রঞ্জক আবরণ, যে দুইটা রঞ্জক আবরণের কথা বললাম, উপরে হচ্ছে আইরিশ রঞ্জক আবরণ আর নিচে হচ্ছে রেটিনাল রঞ্জক আবরণ, এই দুইটা রঞ্জক আবরণ আলোর তীব্রতার উপর ভিত্তি করে, আলোর প্রাপ্যতার উপর ভিত্তি করে এরা সংকুচিতও হতে পারে আবার প্রসারিত হতে পারে। এদের সংকোচন প্রসারণের ফলে এই যে চিত্রে আমি যে অংশটা দেখাচ্ছি, এই ফাঁকা জায়গাটা, অর্থাৎ এই জায়গাটাকে বলা হয় অনাবৃত অংশ। এই অনাবৃত অংশের পরিমাণ বাড়তেও পারে কমতেও পারে। অর্থাৎ আলো যদি বেশি থাকে তাহলে আইরিশ রঞ্জক আবরণ এবং রেটিনাল রঞ্জক আবরণী প্রসারিত হয়, যার ফলে এই অনাবৃত অংশের পরিমাণটা কমে যায়, অর্থাৎ দিনের বেলায় এই ফাঁকা জায়গাটা থাকে না। আর যখন রাতে আলো কম থাকে তখন এই রেটিনাল রঞ্জক আবরণ এবং আইরিশ রঞ্জক আবরণ সংকুচিত হয়, যার ফলে এই অনাবৃত অংশের পরিমাণটা বেড়ে যায়। তার মানে আমি এখন কি বলতে চাচ্ছি, কথা হচ্ছে যে কোনো পতঙ্গ এই ওমাটিডিয়ামের মাধ্যমে যে দর্শন সম্পূর্ণ করে, তাদের দর্শন কৌশল দিনে একরকম রাতে একরকম, আমাদের মতো না। অর্থাৎ দিনে এই আইরিশ রঞ্জক আবরণ এবং রেটিনাল রঞ্জক আবরণের সংকোচন প্রসারণ, এই রাত আর দিনের উপর ভিত্তি করে এদের সংকোচন প্রসারণজনিত কারণে রাতে এক প্রকার দর্শন সম্পূর্ণ হয়, দিনে এক প্রকার দর্শন সম্পূর্ণ হয়। এখন আমরা ওই জিনিসটা নিয়ে কথা বলবো যে মৃদু আলোতে ঘাসফড়িং কিভাবে দেখে এবং উজ্জ্বল আলোতে ঘাসফড়িং কিভাবে দেখে। অর্থাৎ ওমাটিডিয়ামের গঠনটা যে ভালো করে বুঝবে তার জন্য ওই দর্শন কৌশলটা, দিন এবং রাতের দর্শন কৌশলটা বোঝা খুবই সহজ। তো এখন আমি ওই জিনিসটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, ওমাটিডিয়ামের এই লম্বচ্ছেদে চিহ্নিত চিত্রসহ বর্ণনাটা এখন তুমি পড়ে ফেলবা। পড়ার পরে যদি মনে হয় কোনো জায়গাতে তোমার সমস্যা আছে, গাজী আজমল বা আব্দুল আলমের বই, যদি দুইটা বই একটু মিলাই পড়ো তাহলে এটা সহজ লাগবে। গাজী আজমলও খুব ভালো করে দেওয়া আছে, সব কিছুই দেখতে পাচ্ছ, এরকম পয়েন্ট করে করে দেওয়া আছে। তুমি পয়েন্টগুলো একটু রিডিং পড়লে আমি যে কথাগুলো বলেছি সেগুলো এখানে বলা আছে, একটু সহজভাবে বলেছি। হয়তো বা কিছু ওয়ার্ড পেতে পারো যেটা বায়োলজিক্যাল ওয়ার্ড তুমি বুঝবা না, সেটা যদি কমেন্ট সেকশনে কমেন্টস করো, আমি আবার সেটা দেখে হয়তো বা ফাইনালি প্রথম অধ্যায়ের মতো আবার পুরো এই চ্যাপ্টারটার উপর বেস করে একটা ক্লাস নিয়ে নেব, সেটা তোমাকে আরও হেল্প করবে ভালো মতো বোঝানোর জন্য। সো কোশ্চিন করাটা খুবই জরুরি। আমি বারবার যেটা বলি, তুমি যদি কোশ্চিন না করো তাহলে আমি বুঝবো না যে তুমি আসলেই আমার লেকচারগুলো থেকে কতটুকু উপকৃত হচ্ছ বা কতটুকু শিখতে পাচ্ছ, বা তোমার জন্য আর কিভাবে তোমাকে ভালো শেখানো যায়। এই জন্য আমি প্রতিটা ভিডিওতেই বা ক্লাসেই আমি তোমাদেরকে বলি যে কোশ্চিন করতে। তোমার কোশ্চিনের পজিটিভ কমেন্টস যেমন আমাকে অনুপ্রেরণা দেবে ভালো ক্লাস নেওয়ার জন্য, একইভাবে তোমার বিভিন্ন মতামত, পরামর্শ, ভালো লাগা, খারাপ লাগা, এগুলো যদি তুমি কমেন্টস করো অথবা আমাকে ইনবক্স করো, যে কোনোভাবে আমার কাছে মেসেজগুলো পৌঁছালে ক্লাসগুলো আরও ভালো হবে, আরও ভালো শিখতে পারবা। কারণ এই সময়টা আর ফিরে পাওয়া যাবে না, যেটা তোমাকে খুব ভালোভাবে আমি আবার এই জিনিসটা রিপিট করব। সো আশা করছি তুমি আমাকে কমেন্টস করবে। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী অংশে, যে ঘাসফড়িংয়ের কিভাবে দর্শন সম্পন্ন হয় দিন এবং রাতে। এটা বোঝানোর জন্য আমরা একটা ছবি ইউজ করব। এই ছবিটা এক এক বইতে এক একভাবে দেওয়া আছে। তুমি ডক্টর আব্দুল আলিমের বই দেখলে ছবিটা একটু ডিফারেন্ট পাবা। গাজী আজমলের ছবি যদি পুরাতন যেটা সাদা কালো বই সেইখানে যদি দেখো সেখানেও একটু অন্যভাবে দেওয়া আছে। মোরওভার একই রকম জিনিস বলা হয় যে এই ছবিটাই হচ্ছে সর্বাধুনিক ছবি, এই ছবিটার মাধ্যমে বর্ণনা করলে ভালো। তুমি যদি অন্য কোনো ছবি ইউজ করো তাতে কোনো সমস্যা নেই, বেসিক জিনিসটা বোঝাতে পারলেই হবে। আচ্ছা, এই দর্শন কৌশলটা 4 মার্কসের জন্য আসে, অর্থাৎ উচ্চতর দক্ষতার জন্য একটু ভালো করে পড়ে ফেলতে হবে। উদ্দীপক অনুসারে তোমাকে বলতে পারে
যে উদ্দীপকে যে প্রাণীটির দিন ও রাতে ভিন্ন ধর্মী যে দর্শন কৌশলটা বলা হয়েছে সেটা বিশ্লেষণ করতে বলতে পারে। সুতরাং খুব ফেভারিট একটা কোশ্চেন, ঘাসফড়িংয়ের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আজকে এই দুইটা পার্ট নিয়ে আলোচনা করব। সুতরাং এই পার্টটাকেই আমি শুধু একটা সেপারেট ক্লাসে রেখেছি, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, এটা বোঝা খুবই দরকার। তাহলে তুমি পরীক্ষাতে অন্তত একটা ক্রিয়েটিভ সুন্দর মতো কমন পাওয়ার একটা নিশ্চয়তা থাকে। আচ্ছা, এই যে দর্শন কৌশল দেখতে পাচ্ছ দুই ধরনের, একটাকে বলা হচ্ছে মোজাইক আর একটাকে বলা হচ্ছে সুপারপজিশন। মোজাইকের আর একটা নাম হচ্ছে অ্যাপোজিশন, অর্থাৎ দিনের বেলায় ঘাসফড়িং কোনো একটি লক্ষ্যবস্তুকে পরিষ্কারভাবে দেখে যে পদ্ধতিতে, সেই পদ্ধতিটার নামই হচ্ছে মোজাইক প্রতিবিম্ব বা অ্যাপোজিশন দর্শন কৌশল বা অ্যাপোজিশন প্রতিবিম্ব বলতে পারো। আর রাতের বেলা যখন কম আলো থাকে, অর্থাৎ মৃদু আলোতে ঘাসফড়িং যে দর্শন কৌশল সম্পন্ন করে সেটাকে বলা হয় সুপারপজিশন, বা তুমি বলতে পারো যে প্রতিবিম্বটা তৈরি হয় সেটাকে বলা হয় সুপারপজিশন প্রতিবিম্ব। তাহলে এটা এখন তোমার কাছে খুব স্পষ্ট যে ঘাসফড়িং দিন এবং রাতে একইভাবে দেখে না। আমরা এটা ক্লিয়ার যে রাতে ঝাপসা দেখবে, ব্লার দেখবে, ঘোলাটে দেখবে, আর দিনের বেলায় কোনো লক্ষ্যবস্তুকে দেখলে পতঙ্গ পরিষ্কারভাবে দেখবে। ওকে, এখানে দেখতে পাচ্ছ উপরে যে তিনটা ক, খ, গ লেখা আছে, এই তিনটা আসলে হচ্ছে লক্ষ্যবস্তু। দেখানো হচ্ছে যে এই তিনটাকে দেখলে সে কীভাবে দেখবে। তো আমরা প্রথমটা আলোচনা করি, মোজাইক প্রতিবিম্ব বা অ্যাপোজিশন প্রতিবিম্বটা কীভাবে সম্পন্ন হয়। তুমি এখানে একটু খেয়াল করলে দেখো এখানে তিনটা র্যাবডম আছে। র্যাবডম 1 আমি টিক দিচ্ছি, এই যে র্যাবডম 2 আর এটা হচ্ছে র্যাবডম 3, অর্থাৎ তিনটা ওমাটিডিয়াম আছে। তিনটা ওমাটিডিয়াম থাকা মানে একটা ওমাটিডিয়ামে যে আদর্শ গঠন দেখলাম, নিশ্চয়ই এই তিনটা ওমাটিডিয়ামের সকল আদর্শ গঠন এখানে আছে, কিন্তু এখানে সব পরিপূর্ণভাবে দেখানো হয়নি। এই ডায়াগ্রামেটিক ছবিতে শুধুমাত্র ওমাটিডিয়ামকে দেখানো হয়েছে আর মেন ফোকাস করা হয়েছে রঞ্জক আবরণী। দেখো, আমরা যেহেতু মোজাইক বা অ্যাপোজিশন দর্শন কৌশল পড়ছি, তাহলে এখানে আলো বেশি বিধায় এই যে আইরিশ রঞ্জক আবরণী এবং তোমরা জানোর একটা আছে রেটিনাল রঞ্জক আবরণী, এই দুইটা রঞ্জক আবরণী প্রসারিত অবস্থায় আছে। প্রসারিত অবস্থায় আছে বলে দেখো এই যে একটা কালো পর্দা তৈরি হয়েছে, আমি দাগ দিয়ে দেখাচ্ছি। এই কালো পর্দাটা তৈরি হয়েছে বিধায় একটা ওমাটিডিয়াম আর একটা ওমাটিডিয়াম থেকে সম্পূর্ণরূপে পৃথক হয়ে গেছে। এই জায়গাটা হলুদ ইয়েলো কালারের এই জায়গাটা যদি হয় র্যাবডম, তাহলে দেখো ক, খ এবং গ থেকে যে আলোকরশ্মি এসে কর্নিয়ার ওপর পতিত হচ্ছে সেটা কোনোভাবেই পার্শ্ববর্তী ওমাটিডিয়ামে প্রবেশ করতে পারছে না। কেন পারছে না? তার মেন কারণ হচ্ছে এই আইরিশ রঞ্জক আবরণী এবং রেটিনাল রঞ্জক আবরণী প্রসারিত হওয়াতে একটি কালো পর্দার সৃষ্টি হয়েছে। এই কালো পর্দাটি মূলত এই একটা ওমাটিডিয়ামকে আর একটা ওমাটিডিয়াম থেকে পৃথক করেছে। তাহলে প্রতিটা র্যাবডম তার নিজস্ব আলোক রশ্মি পাচ্ছে, অর্থাৎ প্রতিটা র্যাবডম তার যে লক্ষ্যবস্তু, সেই লক্ষ্যবস্তু থেকে যে আলোক রশ্মি পাচ্ছে, এই র্যাবডম শুধুমাত্র সেই একটা আলোক রশ্মি পাচ্ছে, সেটা হোক লম্ব বা উলম্বভাবে আপাতিত রশ্মি, হোক সেটা তির্যকভাবে আপাতিত আলোক রশ্মি। পার্শ্ববর্তী ওমাটিডিয়াম থেকে কোনো আলোক রশ্মি এসে না পড়ায় আসলে সেই বস্তুটাকে তখন সে পরিষ্কার দেখে, ক্লিয়ারলি দেখে। এই কারণে এই ধরনের প্রতিবিম্বকে বলা হয় মূলত অ্যাপোজিশন প্রতিবিম্ব। আর এখানে যে প্রতিবিম্বটা তৈরি হয় সেটা অনেকটা মোজাইক টাইপের। মোজাইক তো আমরা বুঝি, তাই না, মেঝেতে যে মোজাইক করে, এরকম মোজাইক আকৃতির প্রতিবিম্ব তৈরি হয় বলেই এই ধরনের প্রতিবিম্ব বা দর্শন কৌশলকে বলা হয় মোজাইক দর্শন কৌশল। তাহলে আমরা প্রথম পার্টটা শেষ করলাম যে মোজাইক প্রতিবিম্ব কেন বলা হয়। এখন আমরা পাশেরটা দেখি, তাহলে ব্যাপারটা আমাদের কাছে আরও ভালো পরিষ্কার হয়ে যাবে এবং আমরা খুব সুন্দর মতো এই জিনিসটা নিয়ে বুঝতে পারবো এই ক্লাস শেষে। দেখো, এখন আমরা সুপার পজিশন নিয়ে কথা বলছি। সুপার পজিশনেরও একই কথা, এই তিনটা হচ্ছে লক্ষ্যবস্তু। আর এই যে দেখো এই হলুদ কালার দিয়ে যেটা বোঝানো হচ্ছে, এটা তুমি চিন্তা করো র্যাবডম। কিন্তু দেখো, সুপারপজিশন যেহেতু রাতে সম্পূর্ণ হয়, আমি আগেই বলেছি রাতে আলো যখনই কম তখন এই যে দেখো এইটাই হচ্ছে সেই আইরিশ রঞ্জক আবরণী, তাই না, এই পাশে লেবেলিং করা আছে। আর এই যে রেটিনাল রঞ্জক আবরণী হচ্ছে এটা। তা
তাহলে এই রেটিনাল রঞ্জক আবরণী এবং আইরিশ রঞ্জক আবরণী কিন্তু এখানে সংকুচিত হয়ে গেছে। সংকুচিত হওয়াতে দেখো এই জায়গাটা কিন্তু অনাবৃত হয়ে পড়েছে, যেমন এই জায়গাটা অনাবৃত, এই জায়গাগুলো আমি যেগুলো মার্ক করছি রেড কালার দিয়ে, এই জায়গাগুলো অনাবৃত হয়ে পড়েছে। তার মানে একটা ওমাটিডিয়ামের সাথে আরেকটা ওমাটিডিয়ামের একটা কানেকশনের ওয়ে তৈরি হয়ে গেছে, পথ তৈরি হয়ে গেছে। তাহলে লক্ষ্যবস্তু ক, খ, গ থেকে যে আলোকরশ্মি আপাতিত হচ্ছে, পতিত হচ্ছে কর্নিয়ার উপরে, এই লম্বভাবে আগত আলোকরশ্মি অর্থাৎ খ থেকে যে আগত আলোকরশ্মি সেটা তার নিজস্ব র্যাবডমেই গিয়ে পড়ছে। বাট যে আলোকরশ্মিটা তির্যকভাবে পড়ছে, অর্থাৎ এই গ এবং সেটা তির্যকভাবে আপাতিত হচ্ছে, সেই আলোকরশ্মিটা গিয়ে তার নিজস্ব র্যাবডমে পড়ছে না। অর্থাৎ এই যে দেখো পাশের দুইটা র্যাবডম, এটা কিন্তু ফাঁকা, এখানে কোনো প্রতিবিম্ব গঠিত হয়নি। তারা কি করছে, তাদের আলোকরশ্মিটা তির্যকভাবে পার্শ্ববর্তী ওমাটিডিয়ামের পার্শ্ববর্তী র্যাবডমে গিয়ে আপাতিত হচ্ছে। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ যে একটা র্যাবডমের উপরে একটা লম্বভাবে আগত আলোকরশ্মি এসে পতিত হচ্ছে, আরও দুইটা তির্যকভাবে আগত আলোকরশ্মি পতিত হচ্ছে। তার মানে একটা র্যাবডমে তিনটা ইমেজ ফর্ম হচ্ছে, যার ফলে ওই বস্তুটাকে ঘাসফড়িং বা যে কোনো পতঙ্গ আর পরিষ্কারভাবে দেখে না, ঝাপসা দেখে। এই জন্য রাতের বেলায় এই ধরনের দর্শন কৌশল সম্পূর্ণ হয়, আর এই ধরনের দর্শন কৌশলকে আমরা বলি সুপারপজিশন প্রতিবিম্ব বা সুপারপজিশন দর্শন কৌশল। তাহলে ঘাসফড়িং যে ভিন্ন পদ্ধতিতে দুইটা দর্শন সম্পন্ন করে, এটা তার অভিযোজনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাকে দিনে এবং রাতে পরিবেশের সাথে খাপ খাইয়ে টিকে থাকতে এই দুইটা দর্শন কৌশল তার অভিযোজনিক বিচ্ছুরণে অনেক সহায়তা করে। তাহলে এই টাইপ স্টাডির এই দর্শন কৌশলটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি শুধুমাত্র একটি প্রাণীর দর্শন কৌশলে শিখলে না, আর্থ্রোপোডা ফাইলামের প্রতিনিধিত্ব করে এরকম যে কোনো প্রজাতি মূলত এইভাবেই দর্শন কৌশল সম্পন্ন করে থাকে। অর্থাৎ এর আগে সিলেবাসে ছিল তেলাপোকা, তার দর্শন কৌশলও যেমন, ঘাসফড়িংয়ের দর্শন কৌশলও তেমনই। এই টাইপ স্টাডির ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, একটা জিনিস যদি তুমি খুব সুন্দরভাবে ভালোভাবে পড়ে ফেলো, তাহলে বাকি পড়াটা তোমার জন্য খুব সহজ হয়ে যাবে এবং খুব সহজেই তুমি বুঝতে পারবে, এবং আশা করছি এটাও তুমি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। গাজী আজমল বা আব্দুল আলিমের বই তুমি যার বই পড়ো, এখানে দুইটা দর্শন কৌশলের মধ্যে একটা কম্পারেটিভ স্টাডি দেওয়া আছে। আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো তুমি এখানে পাবা। আশা করছি এই কম্পারেটিভ স্টাডিটা তুমি বাসায় পড়ে ফেলবা, এবং একইভাবে তুমি যদি একটু উপরের দিকে দেখো তাহলে দেখবা খুব নোট আকারে সুন্দরভাবে দুইটা প্রতিবিম্ব গঠনের মাধ্যমে কিভাবে দর্শন কৌশল সম্পূর্ণ হয় সেটা বইয়ের ভাষায় লেখা আছে। তুমি যদি মুখস্থ করার ট্রাই করো এইসব জিনিসগুলো, যেহেতু এগুলো টেকনিক্যাল জিনিস, এগুলো যদি তুমি বোঝো তাহলে তুমি তোমার মতো করে লিখতে পারবা। আমি বোঝা বলতে এটা বোঝাচ্ছি যে বায়োলজিক্যাল ওয়ার্ডগুলো তোমার লাগবে। তুমি সুপার পজিশন এটা মুখস্থ না করে তো পারবা না, অ্যাপোজিশন এটা মুখস্থ করতে হবে, কিন্তু প্রসেসটা কি, বর্ণনা লেখা বা বর্ণনা দেওয়ার যে ধারাবাহিক ওয়ে, সেইটা তোমাকে বুঝতে হবে। এই প্যাটার্নটা যদি বুঝে যাও তাহলে তুমি লিখতে পারবা। আর লিখতে পারছো কি না এটা তখনই ঠিক হবে যখনই তুমি লিখবা। যেহেতু এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আমি খুব উদ্বিগ্ন এই কারণে যে এই অভ্যাসটা, পরীক্ষা দেওয়া, পরীক্ষা দিলে লিখলে তখন বোঝা যায় যে আমার এই লেখার প্যাটার্নটা হচ্ছে না, এই জায়গাটা ভুল হচ্ছে, এই জায়গাটা ঠিক করা দরকার। কুইজ বা ছোট পরীক্ষা, বড় পরীক্ষা, যে পরীক্ষায় হোক, পরীক্ষায় এইগুলোর মাধ্যমে হয় কি, তোমার অর্জিত জ্ঞানটাকে বিশুদ্ধ করে নিতে পারো। তোমার অর্জিত জ্ঞানটা আসলে ঠিক আছে কিনা সেটাকে তুমি চেক করে নিতে পারো টিচারের মাধ্যমে। তো এই জিনিসটা তোমরা করতে পারো বাসায়, এইগুলো প্র্যাকটিস করতে পারো। আমাকে যদি কেউ ইন্ডিভিজুয়ালি তথ্যগুলো দাও বা আমাকে এগুলো পাঠাই দাও, তাহলে আমিও তোমাদেরকে এই জায়গাগুলো চেক করে দিব। সেটা আমার জন্য খুব কঠিন হবে না। আশা করছি তোমরা যারা মোটামুটি সিরিয়াসলি বাসায় পড়ছো বা ভিডিওগুলো দেখছো, তারা এই জায়গাগুলো পড়বা এবং কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবা। আচ্ছা, এই জায়গাটা যখন পড়তে থাকবা, ঘাসফড়িংয়ের শুরুর দিকে কতগুলো তথ্য আছে, এই যে বড় কতগুলো তথ্য 82 পেজে আমি দেখাচ্ছি। এই জায়গাগুলো তুমি একটু জ্ঞানের জন্য পড়ে ফেলো, মূলত এমসিকিউতে লাগে। আমি এই যে মার্ক করে দিচ্ছি, টিম্পেনিক পর্দা, টিম্পেনাম,
এই কী জিনিস অ্যান্টেনার কথা আমরা প্রথম ক্লাসে বলেছি। অন্যান্য যে তথ্যগুলো আছে মূলত এই 2-3টা তথ্যই ছিল গুরুত্বপূর্ণ, একটু পড়ে ফেলবা এমসিকিউ এর জন্য। পড়তে গিয়ে যদি কোনো সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করবা, খুব ভালো হবে। যদি যারা ঘাসফড়িংয়ের একবারে প্রথম লেকচারের ভিডিওটা দেখোনি, যদি একটু দেখে নাও, এক্সটার্নাল মরফোলজি যখন ডিসক্রাইব করেছিলাম তখন কিন্তু এই পার্টটা অলরেডি বলা হয়েছে। আর দর্শনের আজকে যেটা পড়াইলাম সেটা মূলত এখান থেকে শুরু, এখান থেকে একটু রিডিং পড়লেই আমি প্রথম দিকে যে তথ্যগুলো বলেছি সেই তথ্যগুলো তুমি এখানে সব পেয়ে যাবা এবং তোমার পড়তেও ভালো লাগবে এবং আশা করছি এটা সুন্দর মতো তুমি বুঝতে পারবা। এখন আমি একটা জিনিস নিয়ে একটু কথা বলতে চাই, যেটা বাসাতে একটু পড়তে হবে, একটু তোমাদেরকে টাচ দিয়ে দিই, যেটা পরীক্ষাতে আসার মতো একটা টপিকস, সেটা আমি খুব ডিটেল পড়াবো, কিন্তু যেটা আসে না এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ সেটা তোমরা একটু পড়ে নিবা। সেটা হচ্ছে খুব এখানে সায়েন্টিফিক কিছু বলা নেই, বায়োলজিক্যাল কিছু বলা নেই। ঘাসফড়িংয়ের প্রজননতন্ত্র তুমি তো জানোই অলরেডি। যারা আবারও একই কথা, যারা প্রথম লেকচারে ভিডিওটা দেখোনি তারা দেখে নিবা। আমি ওখানে আলোচনা করেছিলাম ওভিপোজিটর স্ত্রী ঘাসফড়িংয়ে থাকে, পুরুষ ঘাসফড়িংয়ে থাকে সার্কি। এদের যৌন দৃঢ়তা সুস্পষ্ট, অর্থাৎ প্রজনন ঋতুতে তুমি পুরুষ আর স্ত্রী ঘাসফড়িংকে সহজে আলাদা করতে পারবা, কারণ তাদের একটা দেহের চেঞ্জ হয়, এটাকেই বলা হয় যৌন দৃঢ়তা। আর একইভাবে প্রজননতন্ত্রের এই অংশটা যদি আলোচনা করি তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ ছবি, শুক্রাশয়, শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরি হয়, ফার্স্ট ডিফারেন্স হয়ে শুক্রাণু চলে আসে এবং সেমিনাল ভেসিকল থেকে রাসায়নিক পদার্থ, তরল পদার্থ বের হয় এবং পরে এটা দেহে থেকে নিষ্ক্রান্ত হয়। এই জাতীয় তথ্যগুলো এখানে দেওয়া আছে, এই জিনিসগুলো একটু পড়ে ফেলবা। সেমিনাল ভেসিকল তথ্যটা একটু পড়ে ফেলো, তাহলেই হয়ে যাবে। কখনো এরকম কোশ্চিন আসে না যে ঘাসফড়িংয়ের পুরুষ বা স্ত্রী প্রজননতন্ত্রের চিহ্নিত চিত্র সহকারে বর্ণনা দাও, প্রয়োগ উচিত দক্ষতা কোথাও পাবা না। এমসিকিউর জন্য একটু পড়ে ফেলবা লাইনগুলো রিডিং। একইভাবে স্ত্রী প্রজননতন্ত্রের ক্ষেত্রেও একই কথা বলবো, স্পার্মাথিকার মধ্যে শুক্রাণু অস্থায়ীভাবে জমা থাকে, এই তথ্যটা এমসিকিউতে লাগে। আমি এই যে এখানেও মার্ক করে দেখাই দিচ্ছি। এছাড়া যা তথ্যগুলো আছে এই তথ্যগুলো তুমি এমসিকিউর জন্য একবার পড়ে রাখবা, কিন্তু স্পার্মাথিকার নালিকা বা স্পার্মাথিকাটা একটু গুরুত্বপূর্ণ। আর একটু নিজে রিডিং পড়বা, পড়লে বাকি তথ্যগুলো বুঝে যাবা। এর মধ্যে তেমন কোনো বায়োলজিক্যাল ওয়ার্ড নেই যেটা তুমি বুঝবা না, এরকম কিছু নাই। আশা করছি যদি সমস্যা হয় তাহলে আমাকে কোশ্চেন করবা, করলে আমি এবার এই জিনিসটা নিয়ে ডিটেল কথা বলবো। আচ্ছা, এইখানে দেখো একটা জিনিস আছে যেটা হচ্ছে রূপান্তর। এই রূপান্তর জিনিসটা আমরা ডিটেল পড়বো হচ্ছে আরেকটা ক্লাসে, কারণ রূপান্তর গুরুত্বপূর্ণ টপিকস। আমি হয়তো বা 15-20 মিনিট বা আধা ঘন্টার একটা ক্লাস নিচ্ছি। আধা ঘন্টা ক্লাসে তোমাকে কিন্তু অনেক তথ্য দিয়ে দিচ্ছি, তোমার কাছে সহজ লাগতে পারে, কিন্তু যখন পড়তে যাবা তখন মনে হবে যে স্যারের এই ক্লাসে এত তথ্য। হ্যাঁ, সো আশা করছি খুব ধারাবাহিকভাবে আমরা ক্লাসগুলো করছি, সুন্দরভাবে ক্লাস করছি। রূপান্তরটা নেক্সট ক্লাসে পড়বো, প্রতিটা ক্লাসেরই ধারাবাহিকতা আছে, আমি তোমাকে আগেই বলে দিই শিখন ফল সাথে সাথে। আশা করছি তোমার জন্য এটা সহজ হয়ে যাবে। প্রজনন প্রক্রিয়া বুঝতেই পারছো, এরা যৌনজনন করতে পারে। যৌনজনন মানেই হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন, এবং কিভাবে যৌনজনন করে সেই কথাটা, সেই ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে, একটু রিডিং পড়লেই তুমি এটা বুঝে যাবা। এবং নিষেক সম্পূর্ণ হয়, এরা উড়ন্ত অবস্থায় যদি প্রজনন করে দেন এদের কুসুমে যেটা ভ্রূণের খাবার সেটা একটা নরম ভাইটেলাইন ঝিল্লি দ্বারা আবৃত থাকে। কোরিয়ন নামক একটা পর্দা থাকতে পারে, আবৃত থাকতে পারে, এবং শুক্রাণু ডিম্বাণুর অভ্যন্তরে একটা ছিদ্র মাইক্রোপাইল এটা দিয়ে প্রবেশ করে, এবং যখন ডিম পাড়ে ঘাসফড়িং সাধারণত 20টি করে 10টি গুচ্ছে 200টি মতো ডিম পাড়তে পারে, এবং স্ত্রী ঘাসফড়িং অভিযোজনের সাহায্যে 10 সেন্টিমিটার পর্যন্ত একটি গর্ত তৈরি করে এই ডিম পাড়ার জন্যই, ঠিক আছে। এবং এদের যে ডিমটা থাকে এটাকে বলা হয় সেন্ট্রোলেসিথাল ডিম বা ডিম্বাণু। সেন্ট্রো মানে হচ্ছে নিউক্লিয়াসকে ঘিরে কুসুমটা থাকে, এই জন্য এই ধরনের ডিম্বাণুকে বলা হয় সেন্ট্রোলেসিথাল ডিম্বাণু। এই ব্যাখ্যাটা বইতে নাই, আশা করছি তোমরা একটু নোট করে ফেলবা। আর তুমি জানো যে এদের একটা স্পেশাল কোয়ালিটি আছে, সেটা হচ্ছে ডায়াপজ। ডায়াপজ মিন দ্যাট যেটা প্রতিকূল পরিবেশকে মোকাবেলা করার জন্য একটা নির্দিষ্ট সময় এরা নিষ্ক্রিয় অবস্থা যাপন করতে পারে, এই সময়টাকেই তারা ডায়াপজ বলে। বিজ্ঞানীদের ধারণা, যারা বিবর্তনবিদ তারা বলেছেন যে এই ডায়াপজ কোয়ালিটিটা থাকার কারণেই পৃথিবীতে আইসেস বা এক্সট্রিম কন্ডিশন ওয়েদার যখন সৃষ্টি হয়েছে তারপরও এই পতঙ্গরা টিকে যেতে পেরেছে। এই কারণেই পৃথিবীতে পতঙ্গদের সংখ্যা এত বেশি, আর্থ্রোপোডা ফাইলামের পৃথিবীতে সদস্য সংখ্যা এত বেশি এবং অভিযোজন ক্ষমতা এত বেশি হওয়ার মেনই কারণ হচ্ছে এই ডায়াপজ বলে অনেক বিবর্তনবাদী যারা তারা এটা বিশ্বাস করে। এবং এটাও একটা বায়োলজিক্যাল পয়েন্ট যেটা তোমাদেরকে বিবর্তন যখন পড়াবো
এই জুলজিতেই লাস্টের দিকে একটা অধ্যায়, তখন আবার এটা নিয়ে আমি ডিটেল কথা বলবো। যেটা বলছিলাম রূপান্তরটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে আমরা মূলত 86 পেজের এই পর্যন্ত পড়ে ফেলেছি এবং তুমি এখন জানো যে কোনটা তোমাকে জ্ঞান এবং কোনটা তোমাকে অনুধাবন এবং কোনটা প্রয়োগ এবং কোন টপিকসটা উচ্চতর দক্ষতার জন্য পড়তে হবে। তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম সেটা যদি আমি আরেকবার একটু তোমাদেরকে মনে করাই দিই, সেটা হচ্ছে আমরা শিখেছি প্রয়োগের জন্য একটি ওমাটিডিয়ামের গঠন। সেকেন্ড, আমরা উচ্চতর দক্ষতার জন্য শিখেছি যে ঘাসফড়িংয়ের সুপারপোজিশন এবং অ্যাপোজিশন দর্শন কৌশল। এরপরে আমি তোমাদেরকে যেটা বলেছি শুরুর দিকে যে টপিকসগুলো আছে সেগুলো জ্ঞানমূলকের জন্য পড়ে ফেলতে মার্ক করে দিয়েছি। আর ফাইনালি আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ঘাসফড়িংয়ের পুরুষ প্রজননতন্ত্র এবং স্ত্রী প্রজননতন্ত্রের সম্পর্কিত তথ্যগুলো এবং নিষেকক্রিয়া এবং নিষেকের ফলে যে নিষিক্ত ডিম তার সংখ্যা এবং তাদের নিষেকক্রিয়া সম্পর্কিত ছোট কিছু তথ্য, যেগুলো অনেকটা গল্পের মতো। তোমরা একটু পড়ে ফেললেই বাকি জিনিসটা তুমি খুব সহজেই বুঝতে পারবা। সুতরাং আশা করছি তোমরা এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছো। এখন তোমরা বই থেকে এটা একটু পড়ে ফেলার পরে যদি কোনো সমস্যা আমাকে কোশ্চেন করো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমার অন্য কলেজের ফ্রেন্ডদেরকেও শেয়ার করতে পারো, যেটা আমাদেরকে হেল্প করবে আরও ডেভেলপ করতে ক্লাস কোয়ালিটি। অবশ্যই গেগুরির সকল স্টুডেন্টের পার্টিসিপেশনটা খুব জরুরি। এরকম কোনো ফ্রেন্ড থাকলে তাকে দেখাও, কারোর বাসায় ওয়াইফাই না থাকলে ডাউনলোড করে শেয়ার করো, হেল্প করো একজন আরেকজনকে, যাতে সবাই আমরা উপকৃত হতে পারি এই কঠিন মুহূর্তে। অন্তত পড়াশোনার যে ধারাবাহিকতা সেটা যাতে আমাদের কন্টিনিউ থাকে। আমরা শিক্ষকরা সহ ব্রাদাররা অনেক চেষ্টা করছি, ব্রাদারদের নির্দেশনা অনুযায়ী আমরা ক্লাস নিচ্ছি। একটা ক্লাস তৈরি করতে আমাদের একটা সারা দিন লেগে যায়। একটা ভিডিও সুন্দরভাবে ধারণ করা, সেটা এডিট করা, তার সাউন্ড কোয়ালিটি, অনেক কিছু। বিশেষ করে আমি এটা চেষ্টা করি যাতে স্টুডেন্টের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। বারবার রেকর্ডিং করি, আমরা ওয়েট করি যে কখন শব্দ কম থাকবে, স্টুডেন্টদের বুঝতে সমস্যা হবে। আমরা কিন্তু অনেক পরিশ্রম করছি, যেটা তোমাদের জন্যই শুধু। সুতরাং আশা করি, আবারও বলবো, পড়ো এবং পড়ার কোনো বিকল্প নেই। এটা একটা অভ্যাসটা যাতে নষ্ট না হয় সেটার দিকে একটু খেয়াল রাখো। সবাইকে তাহলে আজকের মতো ধন্যবাদ। আবার কথা হবে এই ঘাসফড়িংয়ের নতুন টপিকসগুলো নিয়ে।